ত্রিপুরার স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি। স্পেশাল এক্সিকিউটিভ চাকরিতে কী ধরনের প্রশ্ন আসবে, কী ধরনের প্রশ্ন করা হবে, সিলেবাসে কি কি বলা আছে, ওই সিলেবাস থেকে কী ধরনের কোশ্চেন করা হতে পারে, সেইগুলো নিয়ে আজকে আমরা ক্লাস নাম্বার 3 এসেছি। প্রথমত সিলেবাসে যে 4টা পয়েন্ট বলা আছে, এই 4টা পয়েন্টই আমাদের জানতে হবে। এই 4টা পয়েন্ট থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কোশ্চেনগুলি সবার জন্য নিয়ে এসেছি। আমরা দেখে নেব 4টা পয়েন্ট কী বলা আছে, তারপর এক এক করে ওই পয়েন্ট ধরে আমরা কোশ্চেনগুলো সলভ করব এবং আশা রাখবো ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে এবং তোমাদের ইন্টারভিউ এক্সামে অনেকটা তোমরা বেনিফিট পাবে। প্রথমত, ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ, পুলিশকে সহায়তা করা অ্যাজ এ স্পেশালিস্ট হিসেবে। প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য থাকে প্রত্যেকটা নাগরিকেরই, দেশের স্বার্থে পুলিশকে সঠিক পথ দেখানো, সঠিক সহায়তা করা। এরকম স্পেশালিস্ট ট্রাক্টরশীল ভাই বোনদেরই সেটাই দায়িত্ব থাকবে। অপরাধ আইনশৃঙ্খলা সমস্যা প্রতিরোধের জন্য সতর্ক দৃষ্টি রাখা, ল অর্ডার ক্রাইম এগুলোর মধ্যে তীক্ষ্ণ নজর রাখা, যাতে ল অর্ডার যাতে সবসময় ঠিক থাকে, আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়। সুপিরিয়ার অ্যাক্টিভিটি কিংবা মুভমেন্ট, সন্দেহজনক কার্যকলাপ বা গতিবিধি সেগুলি পর্যবেক্ষণ করার ক্ষমতা। আর বাংলা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে কোনো একটা বিষয় জানা থাকতে হবে, সেটাই তো সিলেবাস নাকি। পুলিশকে সহায়তা করা, আইনশৃঙ্খলার সমস্যা প্রতিরোধ করা, সন্দেহজনক কার্যকলাপ দেখলে সেগুলি পর্যবেক্ষণ করার ক্ষমতা, তিনটেই। আর 4 নম্বর স্থানীয় ভাষা লিখতে পারতে হবে। এই 3টা পয়েন্টের উপর ভিত্তি করে আমরা অনেকেই আশা করছি 100 মার্কসে লিখিত পরীক্ষা হবে, সম্ভাবনা একদম ক্ষীণ। এসপিও যেভাবে নিয়োগ হয়েছে বা আগে স্পেশালিস্টদের বিজ্ঞাপন যেভাবে বেরিয়েছিল, যেভাবে পরীক্ষা ইন্টারভিউ হয়েছিল, এভাবে সেভাবেই ইন্টারভিউ হবে। লিখিত এক্সামের জন্য তোমরা যদি বেশি আশা করে থাকো, সম্ভাবনা খুবই কম লিখিত এক্সাম হন, এখানে ইন্টারভিউর মাধ্যমে পুরো নিয়োগ প্রসেসটা কমপ্লিট হবে। এজ এ স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে আমরা জয়েন করব বা এজ এ পুলিশ অফিসার হিসাবে যখন আমরা জয়েন করব, প্রাইমারি রুল কি, প্রধান ভূমিকা কি, প্রধান কাজটা কি এজ এ পুলিশ বা স্পেশাল এক্সিকিউটিভ বা এজ এ পুলিশ অফিসার হিসেবে, সেটা হলো পাবলিক অর্ডার, ল মেনটেন করা, লাইফ প্রপার্টি যেটা আছে জীবন ও সম্পত্তি তা রক্ষা করা, আইন শৃঙ্খলা, আইন প্রয়োগ, জীবন সম্পত্তি সবগুলা রক্ষা করা একজন পুলিশের সবচেয়ে প্রথম কাজ। 2 নম্বর কোশ্চেন, একটি জেলার পুলিশ বাহিনীর প্রধানকে, সুপারিনটেন্ডেন্ট পুলিশ উনি জেলার প্রধান। সাব ডিভিশনের প্রধান হলো এইচডিপিও, সাব ডিভিশনাল পুলিশ অফিসার। আর থানার প্রধান হলো ওসি, যিনি ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর পদে যারা আছে। ওসি ম্যাক্সিমাম জায়গাতে ইন্সপেক্টরই আছে, কিছু কিছু জায়গাতে এসআই যারা আছে তারা ওসির দায়িত্ব কিন্তু পালন করছে। হোয়াট ডাজ দ্য ইমার্জেন্সি নাম্বার 112 রিপ্রেজেন্ট, জরুরি নাম্বার 112 বলতে কী বোঝায়? ইমার্জেন্সি নাম্বার 112 মানে কি? এটা সবার জন্য, পুলিশের জন্য যেমন 100, ফায়ারের জন্য 100, অ্যাম্বুলেন্স 101, ইমার্জেন্সি তার মধ্যে ইমার্জেন্সি আছে 112। এটা পুলিশ, দমকল, অ্যাম্বুলেন্স সবার সাথে জরুরিভাবে যুক্ত, একদম টোটালি ইমার্জেন্সি নাম্বার, সেটা সবার জন্য কিন্তু সিঙ্গেল ওয়েতে কাজ করে। ভারতে বা আমাদের দেশে বা ত্রিপুরা রাজ্যে গ্রেপ্তার হওয়ার ব্যক্তির মৌলিক অধিকার কী কী? আমরা তো চাকরি পাবো, যখন পুলিশ অফিসে গ্রেপ্তার করতে যাবো হয়তো আমাদেরও সাথে যাওয়ার প্রয়োজনীয়তা পড়ে। যাকে গ্রেপ্তার করবো তার তো কিছু মৌলিক অধিকার আছে, পুলিশ চাইলেই তো কেউ গ্রেপ্তার করে নিতে পারে না, কিছু তো ওরও জানা অধিকার আছে। কি সেটা? আর্টিকেল 22, কনস্টিটিউশনের আর্টিকেল 22তে বলা আছে গ্রেপ্তারের কারণসমূহ অবহিত করার অধিকার। কেন জন্য গ্রেপ্তার করা হচ্ছে ওনাকে এটা জানাতে হবে। একজন আইনজীবীর সাথে পরামর্শ করার অধিকার দিতে হবে, একজন আইনজীবীর সাথে কথা বলতে পারমিশন দিতে হবে, প্লাস কেন গ্রেপ্তার করা হচ্ছে সেটা তো ওনাকে জানাতে হবেই। একজন গ্রেপ্তার হওয়ার মানে লোকেরও কিন্তু সেই অধিকারগুলো আছে। এফআইআর কি? থানাতে এফআইআর হয়, ফার্স্ট ইনফরমেশন যেটা। কি জিনিসটা কি? এফআইআর তো একটা লিখিত দলিল, আমরা সবাই জানি, লিখিত নথি। যে কোনো অপরাধ সংগঠনে বিস্তারিত বিবরণের এফআইআর থাকে। ফার্স্ট ইনফরমেশন, কেউ যদি কেস করতে আসে বা কোনো একটা ঘটনা ঘটছে, এটা ফার্স্ট ইনফরমেশনটা যেটা বুক করা হবে, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটা লেখা হবে, এটাই এফআইআর। এটা একটা লিখিত নথি। অপরাধ বা গুরুতর অপরাধ সংঘটিত হওয়ার পর এফআইআর হিসাবে সেটাকে লেখা হয় এবং সেটা সংরক্ষণ করে রাখা হয়, যেটা ফিউচারে পুলিশ যখন চার্জশিট দেবে
হাইকোর্টে এই এফআইআর ভিত্তি করে প্রথম তদন্ত হবে, সেই তদন্ত পর পুলিশ কোর্টে চার্জশিট জমা দেবে, অর্থাৎ রিপোর্ট কী এসেছে পজিটিভ নেগেটিভ, কোন ধারায় আইন, কোন ধারায় মানে কেস ধরা পড়েছে, কোন ধারায় এখানে আসামি ধরা পড়েছে বা কোন ধারায় কী হয়েছে সেটা চার্জশিট আকারে পরে জমা দেবে। এফআইআর হলো ফার্স্ট, আর চার্জশিট হলো পুলিশের কাজ যখন শেষ হাইকোর্টে বা আমাদের জজ যে কোর্টেই জমা দেবে সেটা হলো চার্জশিট। এফআইআর থেকে শুরু, চার্জশিটে শেষ। পুলিশের প্রধান কর্তব্য কি আমরা জানি, মেনটেনিং ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা রক্ষাটা পুলিশের মেন কর্তব্য। তাছাড়া অপরাধ দমন করা, তদন্ত করা, এটাও পুলিশের কাজ। জননিরাপত্তা প্রদান করা, যেমন ট্রাফিক নিয়ন্ত্রণ, প্রতিনিধিদের টহল, যে কোনো জরুরি দুর্যোগের সময় সাধারণ মানুষকে সাহায্য করা, সেটাও প্রধান কাজ। নাগরিকদের মানবাধিকার আইন অধিকার করা, সেটাও প্রধান কাজ। মেন যদি বলা হয় শর্টকেপে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাটা, যদি আরও আমরা ডিটেলসে যাই তাহলে অপরাধ দমন, নিরাপত্তা প্রদান, অধিকার সুরক্ষা নাগরিকদের, সেটাও পুলিশের কর্তব্যের মধ্যে পড়ে। এখানে বলা হয়েছে হোয়াট শুড বি দ্য প্রাইমারি ইমিডিয়েট অ্যাকশন অফ এ পুলিশ অফিসার আপন অ্যারাইভিং ইন দ্য স্কিন অফ ক্রাইম। অপরাধ স্থলে পৌঁছানোর পর একজন পুলিশ কর্মকর্তার প্রথম তাৎক্ষণিক পদক্ষেপগুলো কী কী? অ্যারেস্ট করা, পাবলিক ইন্টারভিউ নেওয়া, নাকি যে জায়গাটা গিয়েছে সেই জায়গাটাকে সিকিউর করা, এভিডেন্সগুলি প্রোটেক্ট করা, সেফটি দেওয়া, নাকি লিভিং দ্য সেই জায়গাটার অপরাধ হয়েছে সেটা ত্যাগ করা, ফাইলের রিপোর্ট, উতুয়ে ফাইলের রিপোর্ট। উত্তর হলো একদম সংক্ষেপ, ওই জায়গাটাকে সিকিউর করা, প্রোটেক্ট করা, এভিডেন্সগুলিকে প্রোটেক্ট করা এবং সেফটির ব্যবস্থাকে এনশোর করা। ত্রিপুরা পুলিশের আদর্শ বাক্য বা স্লোগান বা মোটো কোনটি? সেবা, বীরত্ব, বন্ধুত্ব। নজরদারি বজায় রাখা, সিলেবাসে কিন্তু নজরদারি ব্যাপারটা আছে। নজরদারি বজায় রাখার অর্থ কী? নজরদারি বজায় রাখার অর্থ হলো সবসময় সতর্ক দৃষ্টি রাখা, কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে সেটাকে লক্ষ্য রাখা, অস্বাভাবিক অপরাধমূলক ঘটনা ঘটলে সেটাকে ভালোভাবে নজর রাখা। রাস্তায় কোনো দুর্ঘটনার পর পুলিশ সবার আগে আপনার কাজ কী? এই ধরনের কোশ্চেন আছে, আপনার কাজ কী সবার আগে? সংক্ষেপ উত্তর দিতে পারো। উত্তর হলো রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে প্রধান কাজ হলো নিরাপত্তা সুনিশ্চিত করা, আহতদের প্রাথমিক সহায়তা দেওয়া এবং দ্রুত জরুরি সেবায় কল করা। পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসে কল করতে পারি, এর আগে কল করার সাথে সাথে ওনাকে প্রাথমিক যে সহায়তা প্রয়োজন পড়ে, দরকার হসপিটালাইজ বা যেটা করা পুলিশের সাথে দেরি হলে সেটা এখানে আমরা করতে পারি। ড্রাগস বা মাদক কেনাবেচা রোধে আপনার ভূমিকা কী হওয়া উচিত? দেখো, মাদক কারবারিদের আস্তানা লেনদেনের সঙ্গে পুলিশের গোপন সঠিক তথ্য দেওয়া, সেটা তো কাজ পুলিশকে আস্তানা বা লেনদেনের সময় সঠিক গুরুত্ব তথ্য দেওয়া। কিন্তু অ্যাজ এ নাগরিক হিসাবে, অ্যাজ এ পুলিশ হিসাবে যদি আমরা কোশ্চেনটা করি, অ্যাজ এ নাগরিক হিসাবে আমার কর্তব্য কী? মাদকের কেনাবেচা রোধে। মাদক যে বিক্রি করে ওনাকে তো তথ্য হবে, কিন্তু মাদক যারা গ্রহণ করে তাদের প্রতিও তো সমাজের দায়িত্ব আছে। জনসচেতনতা তৈরি করতে হবে। শারীরিক, মানসিক, পারিবারিক ধ্বংস হচ্ছে এই মাদক শক্তির জন্য। বর্তমানে ত্রিপুরাতে সবচেয়ে ভ্যালুবল টপিক মাদক বিষয়টা, ড্রাগস বিষয়টা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এটাই বেশি চর্চিত হচ্ছে। মাদক শক্তির কুফল, শারীরিক, মানসিক, পারিবারিক ধ্বংসাশেষ প্রভাব, সেই সম্পর্কে তরুণ প্রজন্মের কাছে প্রচার চালাতে হবে, সহায়তা করতে হবে, মাদক আসক্ত বা সঠিক চিকিৎসা এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, তথ্য প্রদান করা, মাদকের যারা জড়িত তাদের তথ্য প্রদান করা, পুলিশকে খবর দেওয়া, সামাজিক আন্দোলন মানে নিজের আয়ত্তের মধ্যে যতটুকু করা যায় জনসচেতনতা করা, সহায়তা করা, পুনর্বাসনের ব্যবস্থা করা, বর্তমানে প্রচুর সেন্টার আছে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা, তথ্য প্রদান করা এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার যদি প্রয়োজন পড়ে সেটাও করার। কোনো জায়গায় যদি বেআইনি জমায়েত বা দাঙ্গা হওয়ার সম্ভাবনা দেখলে কী করবেন? তখন আপনি কী করবেন? উত্তরটা কী হতে পারে আপনার? উত্তর এমন প্রশ্ন করতেই পারে, সম্ভাবনা বেশি এমন প্রশ্ন। বেআইনি জমায়েত বা দাঙ্গার আশঙ্কা দিলে নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। নিজের নিরাপত্তা কিন্তু আগে সুনিশ্চিত করতে হবে। তাৎক্ষণিকভাবে জরুরি পুলিশ পরিষেবা ফোন করতে পারি, নিকটবর্তী থানায় ফোন করতে পারি, আপার লেভেলে যে অফিসার আছে তাদের ফোন করতে পারি। গুজবে কান যাতে না দেয়, আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করা, পুলিশকে সহায়তা করা। রাতে টোয়ার সময় অপরিচিত কাউকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখলে আপনার করণীয় কি? দূর থেকে ওনার উপর নজর রাখতে পারি। পরিস্থিতি যদি সন্দেহজনক হয় কোনো ঝুঁকি না নিয়ে স্থানীয় পুলিশ, জরুরি নিরাপত্তা বাহিনীকে হেল্পলাইনে ফোন করতে পারি, সেটা আমাদের প্রধান কাজ। যদি প্রয়োজন পড়ে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে ব্যাপারটাকে নোট করা এবং ব্যাপারটাকে থানা বা ফোন নাম্বারে, যে ইমার্জেন্সি ফোন নাম্বার আছে সেখানে জানানো। এখন কথা হলো, যদি ইন্টারভিউতে যদি কিন্তু পরন্তু কোশ্চেন থাকবে ঘুরিয়ে পেয়েছে তোমাকে চেক করার জন্য,
যদি আপনি কোনো ঘটনার সম্মুখে স্থানীয় পুলিশকে বা নিকটবর্তী গোলাঘাটি ফরেস্ট ফাঁড়ি বা আমতলী থানায় তথ্য দিতে না, তাহলে সংক্ষেপে এবং প্রচলিত প্রশ্নগুলোর উত্তরকে কীভাবে তথ্যটা দেবেন? কীভাবে তথ্যটা দেবেন? কোনো ঘটনার সম্পর্কে স্থানীয় পুলিশকে আপনি একটা তথ্য দিতে চান, ধরেন গোলাঘাটি পুলিশ স্টেশন বা আমতলী থানায় গিয়ে তথ্যটা দিতে চান ঘটনার সম্পর্কে, কীভাবে তথ্যটা দেবেন? সবচেয়ে প্রথম হলো অনুমান পরিবর্তে বস্তুনিষ্ঠ তথ্যর গুরুত্ব দিতে হবে। অ্যাজামশন না, অবজেক্টিভ ফ্যাক্টগুলি তুলে ধরতে হবে। আপনি কি দেখেছেন সেটা কেন বলতে হবে, বা কি শুনেছিলেন সেটা বলতে হবে। প্রয়োজনে জড়িত ব্যক্তি বা ওই ঘটনার সাথে কোনো যানবাহন আছে কি না, ব্যক্তি থাকলে উচ্চতা, পোশাক, লাইসেন্স প্লেট, যাত্রার দিকের মতো নির্দিষ্ট কোন দিকে যাচ্ছিল, কি হচ্ছিল, ডিটেলস A to Z প্রোভাইড করা। কোথায় ঘটনাটি ঘটেছিল, কেন ঘটেছিল, সঠিক স্থান, সময়, তারিখ, এটা তো অবশ্যই উল্লেখ করতে হবে। সাজানো গোছানো ঘটনা নয়, একদম অবজেক্টিভ যে ঘটনাগুলো ঘটছে সেগুলি তুলে ধরতে হবে। দরকার হলে রিটেন কাগজ কলম নিয়ে আমরা আগে থেকে নোট করে রাখতে পারি, যখন পুলিশ সহায়তা বা পুলিশ স্টেশনে যাব তখন এই ডিটেলসটা যাতে আমি বলতে পারি, যাতে কোনো মিস না যায়। দেখো, স্পেশালাইজড চাকরি আমরা করতে যাব, আমাদের কোশ্চেন প্রথমে আসবে স্পেশালাইজডের কাজ কী। 2 নম্বর কোশ্চেন আসবে আমি বর্তমানে কি করি, তুমি বর্তমানে কি করো। আপনি সাজানো গোছানো একটা ভালো উত্তর দিলেন। তারপর এই চাকরিটাই কেন তোমার প্রয়োজন, এই চাকরিটাই কেন তোমার প্রয়োজন, তোমার বিষয়ে কিছু বলো, তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন, তুমি এই চাকরিটার জন্য কেন এসেছো, তোমার কম কোয়ালিফিকেশন হিউজ এই চাকরিটার জন্য তুমি কেন এসেছো। ভবিষ্যতে বেটার চাকরি বলে কি করবে, থাকবে নাকি ছেড়ে দিয়ে চলে যাবে। তোমার থেকে আরও ভালো কোয়ালিফিকেশন ছেলেরা আছে, তাদের সুযোগ দেন না। তোমার সিভিল ডিফেন্সের কাজে অভিজ্ঞতা নেই, তুমি কি পারবে পুলিশকে কঠোর সহায়তা করতে। তোমার প্লেস অফ পোস্টিং যদি বাড়ি থেকে দূর হয় তাহলে তুমি কি করবে। তোমার ডিউটি আওয়ার্স 8 ঘন্টা, তোমাকে যদি 12 ঘন্টা 15 ঘন্টা কাজ করতে হয় তাহলে তুমি কি করবে। তোমার যদি অফিসাররা তার পার্সোনাল কাজ করে বাড়িতে নিয়ে, তখন তুমি কি করবে। অনেক ক্রিটিক্যাল কিছু সিচুয়েশন বেস কোশ্চেন যে ইন্টারভিউতে করা হয়, যেটা আগেরবারও করা হয়েছে এবারও করা হবে, সেই বিষয়ে আমরা বিশেষ ক্লাস 4-এ কিছু নিয়ে আসবো। সিচুয়েশন বেস কোশ্চেনগুলো আমরা কালেক্ট করে ক্লাস 4-এ নিয়ে আসবো। এই সিচুয়েশন বেস কোশ্চেনগুলো কিন্তু ক্যান্ডিডেটকে বেশি করা হয়, যেগুলো কালেকশন আমরা করেছি, নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। এরপরে আমরা যখন স্পেশালিস্টের চাকরির আশা করছি বা সামনের সারিতে যাচ্ছি, তবে আমাদের অবশ্যই ত্রিপুরা পুলিশ নিয়ে ভালোভাবে জেনে যেতে হবে। আমরা ক্লাস 1 ও ক্লাস 2 ত্রিপুরা পুলিশ এবং ত্রিপুরা পুলিশে কে কোন পদে আছে সেই বিষয়ে আলোচনা করেছি, ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেগুলি তোমরা দেখে নিতে পারো। আমরা এই ভিডিওর শেষ লগ্নে অ্যাওয়ার্ড বিষয়ে জানার চেষ্টা করবো। ত্রিপুরা পুলিশে কে কী অ্যাওয়ার্ড পেয়েছে 2025-এ, অর্থাৎ 2026-এর প্রজাতন্ত্র দিবসে যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে, কোন পুলিশ স্টেশন বা কে ভালো অ্যাওয়ার্ড পেয়েছে, কে মুখ্যমন্ত্রী অ্যাওয়ার্ড পেয়েছে, কে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড, এগুলো কিন্তু জানার প্রয়োজনীয়তা আছে, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এই অ্যাওয়ার্ড বিষয়টা আমরা এক নজরে দেখে নিচ্ছি। পুলিশ উইক যে সেলিব্রেশন হয়েছিল এবছর, এই পুলিশ উইকে 2025-এর সেরা পুলিশ অফিসার, সেরা পুলিশ স্টেশন বা সেরা সাথে যে অ্যাওয়ার্ডটি আছে যারা পেয়েছে, যেরকম HDPO ধর্মনগর জয়ন্ত কর্মকার হ্যাজ বিন সিলেক্টেড পুলিশম্যান অফ দ্য ইয়ার। পুলিশম্যান অফ দ্য ইয়ার 2025-কে ধর্মনগরের HDPO জয়ন্ত কর্মকার। সাব ইন্সপেক্টর শুভজিৎ দেব অফিস ইনচার্জ বটতলা হাউসপুর হ্যাজ বিন নেম বেস্ট ইনভেস্টিগেটর অফ ইয়ার 2025। বেস্ট পুলিশম্যান জয়ন্ত কর্মকার HDPO ধর্মনগর। বেস্ট ইনভেস্টিগেটর অফ দ্য ইয়ার 2025 হলো সাব ইন্সপেক্টর শুভজিৎ দেব। তারপর কুমার সুনীল গুপ্তা 15 ব্যাটালিয়ন TSR and Orpidade Police Headquarters has been chosen Best Clerical Staff of the Year 2025 from TSR Battalion Police Station TSR Battalionতে কুণাল সুনীল গুপ্তা 15 ব্যাটালিয়ন and Orpidade Police Headquartersতে তারা সিলেক্টেড হয়েছে বেস্ট ক্লারিক্যাল স্টাফ। তাছাড়া সাবরুম পুলিশ স্টেশন হ্যাড বি এনজয়েড দ্য বেস্ট পুলিশ স্টেশন। সাবরুম পুলিশ স্টেশনকে বেস্ট পুলিশ স্টেশন বলা হয়েছে টেকনোলজিতে, কৈলাসহরকে বিট সিস্টেমে এবং সোনাগড়াকে ওভারঅল বেস্ট পুলিশ স্টেশন 2025 হিসেবে দেওয়া হয়েছে। ওভারঅল বেস্ট পুলিশ স্টেশন 2025 ত্রিপুরা সোনামুড়া, বিট সিস্টেমের জন্য কৈলাসহর আর টেকনোলজির জন্য সাবরুমকে বেছে নেওয়া হয়েছে। নর্থ ত্রিপুরাকে সিলেক্টেড হয়েছে বেস্ট ডিস্ট্রিক্ট ফর বিট সিস্টেম আর ওয়েস্ট ত্রিপুরাকে সিলেক্ট হয়েছে বেস্ট ডিস্ট্রিক্ট ওভারঅল। তাছাড়া ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ হ্যাজ বিন নেম দ্য বেস্ট ইউনিট অফ দ্য ইউজ টেকনোলজি, ওয়াইল 7 ব্যাটালিয়ন ক্রাইম ব্রাঞ্চকে বেস্ট ইউনিট ধরা হয়েছে টেকনোলজিতে, আর 7 ব্যাটালিয়ন TSRকে ধরা হয়েছে বেস্ট TSR ব্যাটালিয়ন। বেস্ট TSR ব্যাটালিয়ন কোনটা, 7 ব্যাটালিয়ন TSR।
ওভারঅলে সবচেয়ে বেস্ট পুলিশ স্টেশন সোনামুড়া, তাছাড়া বেস্ট ডিস্ট্রিক্ট যেটা নর্থ ত্রিপুরা, আর ওয়েস্ট ত্রিপুরাতে ওভারঅলে, আর বিট সিস্টেমে নর্থ ত্রিপুরা। 14 personal received Chief Minister medal, 81 personal has been selected. DGP commanders, this official said. প্রেসিডেন্সিয়াল মেডেল কে পেয়েছে এবার ত্রিপুরাতে? পিএসএম প্রেসিডেন্সিয়াল মেডেল এবারের মেডেল পেয়েছে শ্রী শিবচরণ দেববর্মা। উনি 7 ব্যাটালিয়নের জিডি পোস্টে আছে, উনি পেয়েছে হাবিলদার জিডি। প্রেসিডেন্সিয়াল মেডেল ফর ডিস্টিংগুইশ সার্ভিস, এবার রিপাবলিক ডেতে উনি প্রেসিডেন্সিয়াল মেডেল পেয়েছে, একজনই পাই, শিবশঙ্কর চরণ। তাছাড়া মেরিটোরিয়াস সার্ভিস বা এমএসএম মেডেল যেটা পেয়েছে ত্রিপুরার, ওয়েস্ট ত্রিপুরা থেকে দেবাপ্রসাদ রয়, ডেপুটি এসপি। 5th ব্যাটালিয়ন থেকে প্রদীপ চন্দ্র দাস, সাব জিডি। 7 ব্যাটালিয়ন থেকে বিপুল দেব, হাবিলদার জিডি। সাউথ ডিস্ট্রিক্ট থেকে জীবন দেবনাথ, কনস্টেবল। টাফিনি থেকে অমল দত্ত, এবং এসবি অর্গান থেকে পেয়েছে দুবজিৎ হালদার। তাছাড়া মুখ্যমন্ত্রী মেডেল যারা যারা পেয়েছে, চিফ মিনিস্টার যে মেডেলটা ইন্টেলিজেন্স কালেকশনের জন্য কিশুন্দু চক্রবর্তী, আইপিএস ডিআইজিপি, ক্রাইম ইন্টারন্যাশনাল। লর্ড হ্যান্ডেলের জন্য পেয়েছে কান্ত জাহাঙ্গীর, আইপিএস, উনি এসপি অনুগুটি, নাও এসপি ট্রাফিকে। এন্টি ইনসার্জেন্সি অপারেশনের জন্য পেয়েছে জেরমিয়া ডালনো। কমপ্লেক্স সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের জন্য পেয়েছে নির্দেশ দেব। এন্টি নার্কোটিক্স অপারেশনের জন্য পেয়েছে সৌগত চাকমা, এইচডিপিউ গন্ডাছড়া। লর্ড অ্যান্ড এক্সট্রিমলি ডিফিকাল্ট সিচুয়েশনের জন্য পেয়েছে এইচডিপিউ কৈলাসহর জয়ন্ত কর্মকার। কমিউনিটি পুলিশের জন্য পেয়েছে রাজু রিয়াং, এইচডিপিউ মনু। ইনোভেটিভ মেথড অফ পুলিশ ট্রেনিংয়ের জন্য পেয়েছে জয়প্রকাশ যাদব, সাব জিডি, 3rd ব্যাটালিয়ন টিএসআর। তাছাড়া আরও যে আর্ম ব্যাটালিয়ন অপারেশনের জন্য পেয়েছে রাকেশ দেববর্মা। ইনভেস্টিগেশন সেন্সেশনাল হিনারেস কেসেসের জন্য 2 জন পেয়েছে, সুমন উল্লাহ এবং শ্রী মাধবী দেববর্মা। এরা সবাই পেয়েছে চিফ মিনিস্টার মেডেল। 2025-এর চিফ মিনিস্টার মেডেল তাদের সিলেক্টেড করেছে। এই অ্যাওয়ার্ডগুলো কে কে পেয়েছে 2025-এ সেগুলো আমরা জানতে হবে, এবং নিজের ডিস্ট্রিক্ট, নিজের জেলা এবং ট্যুরিস্ট প্লেস, স্পেশালি যদি চাকরি উদ্দেশ্যে পাই মধ্যে বিশেষ করে কিন্তু ট্যুরিস্ট প্লেসে কিন্তু প্লেসে পোস্টিং দিতে হবে। এ বিষয়ে আমরা আস্তে আস্তে সব ধরনের আপডেট নিয়ে আসবো। গদবান্ধা পড়তে হবে না, বেসিক নলেজগুলি জানতে হবে। এখানে কিন্তু 100 নম্বর রিটেন এক্সাম না যে গদবান্ধা তোমার সব কিছু পড়ে যেতে হবে, ভাইব হওয়ার সম্ভাবনাই প্রবল। রিটেন হলে বেস্ট ছিল, স্বচ্ছতা আর একটু বেশি মেনটেন হতো। যাই হোক, সময় বলবে। এখানে নোটিফিকেশনে কিন্তু রিটেন বা ভাইবার কথা বলা হয়নি। 100 মার্কসের উপর ভিত্তি করে আমাকে যাচাই করে 100 মার্কসের ভাইবা হতে রিটেন হতে পারে, সম্ভাবনা 100% এখানে বাইবাই হওয়ার। কোনো কুইরি বা ডাউট থাকলে জানাবে। আর এই ধরনের ক্লাস যদি আরও লাগে অবশ্যই কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো, পেজটা ফলো করে শেয়ার করে নিতে পারো ভিডিওটা। আশা করছি এই ধরনের ক্লাসগুলো আরও সামনের সাইডে নিয়ে আসলে তোমাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।